ওকে, তোমরা অনেকে খেয়াল করে দেখবা তোমাদের অনেকের কাছেই গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই আছে মেট্রো পাবলিকেশনের, ঠিক আছে? তো ওই বইতে এমন কিছু সূত্র দেয়া আছে এবং এমন কিছু ম্যাথ দেয়া আছে যে ম্যাথগুলো তোমরা হয়তো তোমাদের বইয়ে পাও নাই বা ওই থিওরিটাও বইয়ে পাও নাই। সো সিম্পলি যেটা করবা, জাস্ট আমাকে জিজ্ঞেস করবা যে এই টপিকটা পড়তে হবে কিনা বা এই সূত্রটা পড়তে হবে কিনা। আমি যদি বলি পড়তে হবে না, দেন পড়তে হবে না, কারণ ওগুলা আগের সিলেবাসে ছিল। তারা জাস্ট সবকিছুকে রেখে দিছে, তারা কোনো চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন বাদ দেয় নাই। যেমন ধরো বিনতিবৃত্ত নামে একটা কনসেপ্ট ছিল আমাদের সময়, 2013-14 সেশনে ছিল। পরবর্তী বছর থেকেই কিন্তু বিনতিবৃত্তের যে কনসেপ্টটা ছিল এটা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু স্টিল নাও এই এই স্টিল নাও এই টপিকটা তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানে ইনক্লুড করা আছে। তো তুমি যদি ওইটা দেখে মনে করো যে বিনতিবৃত্ত তো আমি পড়ি নাই, তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে? ওই ম্যাথটা সিম্পলি স্কিপ করে যাও। তারপরে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টে কিছু সূত্র আছে, ম্যাগনেটিক মোমেন্টে ক্ষেত্রে তার পর্যায়কালে কিছু সূত্র আছে, টি সমান 2 পাই ইন্টু আই বাই এম এইচ। এইসব সূত্র তোমার বইয়ে নাই এবং এই টপিকে তোমার বই থেকে নাই করে ফেলছে। সো তোমার ওই টপিকগুলো টাচ করার দরকার পড়বে না। ওকে, সেটা একটু মাথায় রাখবা। সেটা সরাই দিই এখান থেকে। আচ্ছা, আমি জাস্ট যে যে সূত্রগুলো আমরা পড়ছি বা আমাদের পড়তে হবে সেগুলো এক ঝলক লিখে ফেলি, তাইলে আমাদের জন্য চ্যাপ্টারে আগানো সোজা হবে। ঠিক আছে, একটু হোল্ড করো, আমি সূত্রগুলো সবগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে। তড়িৎ প্রবাহের চৌম্বকীয়তে কি কি সূত্র আমাদের লাগবে। Wait for a while. আমি যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে প্রথম যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে, একটু ওয়েট করো। ওকে, প্রথম সূত্রটা হচ্ছে আমাদের F ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ যদি ভি বেগে গতিশীল হয়, যেখানে চার্জের মান হচ্ছে কিউ কুলম্ব, সে যদি বি চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে গতিশীল হয়, সেক্ষেত্রে চার্জটা যে ফোর্স ফিল করবে সেটা হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। এবং এটার পাশাপাশি এটার ভেক্টর ফর্মটা লিখে রাখা দরকার, যে এটার ভেক্টর ফর্মেটটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এটা একটা ভেক্টর রাশি। ওকে ওকে, দেন আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমরা বায়োসেভার থেকে যে সূত্রগুলো বের করছিলাম, যে একটা তারের নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য, একটা সোজা তার, অসীম বিস্তৃতির একটা সোজা তার, যার নিকটে কোনো পয়েন্টে প্রাবল্য কি ছিল, মিউ নট আই বাই 2 পাই। বাট আমরা কিন্তু শুধুমাত্র অসীম বিস্তৃতির জন্য পড়ি নেই, আমরা সসীম বিস্তৃতির জন্য পড়ছিলাম। তো সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায়, বি সমান কি ছিল মনে আছে, মিউ নট ডিভাইডেড বাই মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আমি আশা করি তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো, থিটা 1 কি থিটা 2 কি সেগুলো তোমাদের জানা থাকার কথা। আমি যা সূত্রগুলো লিখে দিচ্ছি। সো এখান থেকে এই সেকেন্ডের সূত্রটা লিখলাম, এইখান থেকেই অসীম বিস্তৃতির ক্ষেত্রে আমরা আনসারটা পেয়ে যাবো। অসীম বিস্তৃতির ক্ষেত্রে থিটা 1 হচ্ছে 0 ডিগ্রি, থিটা 2 হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 + 1 হয়ে আমাদের 2 হয়ে যায়। তাহলে সূত্রটা দাঁড়ায় মিউ নট আই বাই 2 পাই। তাহলে বলবো অসীম তারের জন্য কি দাঁড়াবে সূত্রটা, এটা হয়ে যাবে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ওকে, এটা একটু মাথায় রাখা লাগবে। 3 নম্বর সূত্র হচ্ছে একটা কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত, কি ছিল সেটা, বি ইজ ইকুয়াল টু ছিল আমাদের মিউ নট আই, এবং অবশ্যই এন ছিল মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, যেখানে এন হচ্ছে আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা, আর হচ্ছে কুণ্ডলীর ব্যাসার্ধ, আর বি হচ্ছে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বা প্রাবল্যের মান। আচ্ছা, তারপর একটা সূত্র ছিল, দুইটা সমান্তরাল তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, সেই পরিমাণটা হচ্ছে মিউ নট ইন্টু I1 ইন্টু I2 ইন্টু এল ডিভাইডেড বাই 2 পাই এ বলতে পারো। এ হচ্ছে তার দুইটার মধ্যবর্তী দূরত্ব, এল হচ্ছে আমরা কতটুকু দৈর্ঘ্য কনসিডার করছি। মনে করো এই হচ্ছে দুইটা তার, এই দুইটা তার পরস্পরকে কি বলে আকর্ষণ করছে, এটা ডিপেন্ড করে কতটুকু দৈর্ঘ্য আমি নিচ্ছি। আমি যদি এতটুকু দৈর্ঘ্য নেই দুই তার বরাবর, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের সেই এলটা, আর এটা হচ্ছে তার দুইটার মধ্যবর্তী দূরত্ব। সবচেয়ে ভালো হয় একটা চ্যাপ্টার শেষ করার পরে আমি যে সূত্র লিখে দিচ্ছি, আমি তো একটু ফাস্ট লিখে দিচ্ছি, তুমি যেটা করবা সবগুলা সূত্র তুমি চ্যাপ্টারের শেষে বা চ্যাপ্টারের শুরুতে সুন্দর মতো উপযুক্ত চিত্র সহ লিখে ফেলবা, তাহলে তোমার জিনিসগুলো ইজিলি মনে থাকবে, পরীক্ষায় খুব ফাস্ট তোমরা আনসার করতে পারবা। এই যেমন ধরো আমি এটা লিখলাম, আমি কিন্তু পাশে কোনো চিত্র লিখি নেই, কজ আমি তোমাদেরকে এগুলো ডিটেলে পড়াইছি, কোনটা কি বুঝায় সেগুলো আমি এখন লিখছি না। আর তোমরা যখন নোট করবা, তোমরা অবশ্যই সূত্রের পাশে ওইটা রিলেভেন্ট যে চিত্রটা, ওইটা রিলেটেড যে চিত্রটা আছে সেটা লিখে ফেলবা, তাহলে তোমাদের জন্য মনে রাখাটা ইজি হবে। সবগুলা সূত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
আচ্ছা মেসেজ আসছে একটা, ভাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিভাবে বের করে আজকে একটু বুঝাই দিন, আমার খালি ভুল হয়। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে সময় থাকলে দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা 5 নাম্বার, এখন শুরু হচ্ছে ওই যে হল এফেক্ট আমরা পড়ছিলাম, VH সমান VBD, তাই তো? VH সমান VBD ছিল। আর আরেকটা সূত্র ছিল BI ডিভাইডেড বাই NTQ। এখানেও আমরা কোনটা দিয়ে কি বুঝাইছি এটা ক্লিয়ারলি বলেছিলাম ক্লাসের মধ্যে। তারপর আমাদের যে ম্যাগনেটিক একটা ফিল্ডের মধ্যে আমি যদি একটা তড়িৎবাহী তার রাখতাম, সেক্ষেত্রে সেই তারটা বা তড়িৎবাহী কুণ্ডলী, আয়তাকার কুণ্ডলী যদি থাকে, সেটা কি পরিমাণ ফোর্স ফিল করে, টর্ক ফিল করে, এটা ছিল NIAB cos থিটা, যেখানে থিটা ছিল কুণ্ডলীর সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল। যদি আমি এখানে সাইন বলতে চাই, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কুণ্ডলীর তলের সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল। তো তলের দিকের সাথে আর কি, তলের সাথে এক জিনিস আর তলের দিকের সাথে আরেক জিনিস, এগুলো মাথায় রাখা লাগবে। তারপরে আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা ছিল ম্যাগনেটিক টার্মসের ক্ষেত্রে বি সমান ছিল আমাদের কি, বি সমান ছিল মিউ নট এইচ। ওকে, বি সমান ছিল আমাদের মিউ নট এইচ। আচ্ছা ওকে, ও ম্যাগনেটিক সলভ প্লাস এখানে লিখছিলাম আগে না, ওকে ব্যাপার না। আর কি সূত্র বাকি আছে? হ্যাঁ আরেকটা সূত্র বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল একটা, আমার ম্যাগনেট যখন বিনত হতো, ডেল্টা কোণে যখন বিনতি কোণে এসে থাকতো, তখন তার দুইটা উপাংশ তৈরি হতো, একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিসে, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে। তো এইচ সমান ছিল আমাদের বি কস ডেল্টা, এটা ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট বি ভি। সো এটা ছিল বি সাইন ডেল্টা, বি সাইন ডেল্টা। ওকে, তো সেখান থেকে আমাদের সূত্র একটা বের হয়ে যায়, সেটা হচ্ছে টেন ডেল্টা সমান ভি ডিভাইড বাই এইচ। কোয়াইট কমন সেন্সের ব্যাপার, যে যেহেতু দুইটা লম্ব উপাংশ, তাহলে তাদের অনুপাত হবে টেন ডেল্টা সমান ভি বাই এইচ। আচ্ছা ওকে, এর বেশি আসলে আর কিছু তোমাদের লাগছে না। আরেকটা সূত্র পাশ দিয়ে লিখে দিই এখানে, এটা আরেকটা সূত্র আছে এখানে, এটা ছিল এটা, যে বি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। তোমাদের হয়তো আইটা অপরিচিত লাগছে, আইটা ছিল আমাদের সেই ক্যাপিটাল এমটা, মনে আছে? আমরা যখন ম্যাগনেটিক টার্মস পড়েছিলাম, তখন এম বলতে আমরা একটা জিনিস বুঝাইছিলাম, যে ম্যাগনেটিক নেট মোমেন্ট ডিভাইডেড বাই এরিয়া। এই এমটাকেই বইয়ে আই দিয়ে প্রকাশ করছে। আর এইচটা তো দেখতেছো ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি, চুম্বকায়ন তীব্রতা। সো যখন একটা সলিনয়েডের ভিতরে এই তারের মধ্যে তো তড়িৎ প্রবাহিত হচ্ছেই, এট দ্য সেম টাইম এই সলিনয়েডের ভিতরে একটা দণ্ড, মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে। তড়িৎ প্রবাহের জন্য এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাও চুম্বকায়িত হয়েছে, কতটুকু হয়েছে? মিউ নট আই পরিমাণ। আর সলিনয়েডের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে মিউ নট এইচ। তো টেকনিক্যালি আমরা দুইটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, একটা হচ্ছে মিউ নট এইচ, একটা হচ্ছে মিউ নট আই, দুইটা মিলিতভাবে আমরা বি পাচ্ছি। সো এগুলোর আলোচনা গত ক্লাসগুলোতে আছে, ভালো মতো বোঝানো আছে। ম্যাগনেটিক টার্মসের উপর আমি আলাদা ক্লাসে নিয়েছি, সো সেখানে আমি এই জিনিসগুলো ভালো মতো ব্যাখ্যা করছি। বাট এটা মাথায় রাখবা, আমি যেটাকে এম বলছিলাম বইয়ে, এটাকে আই বলছে, আর কিছু না। তো এই হচ্ছে আমাদের সর্বসকল সূত্র। এর বাইরে যদি তুমি কোনো সূত্র দেখে থাকো, তাহলে মাথায় রাখবা সেগুলো হচ্ছে তোমার সিলেবাসে নাই। আর সিলেবাসের বাইরে একটা টপিক আমি তোমাদেরকে পড়াইছি, দুইটা টেকনিক্যালি, একটা হচ্ছে সলিনয়েড ছিল। সলিনয়েডের ক্ষেত্রে কি ছিল? সলিনয়েডের ভিতরে কোনো পয়েন্টে প্রাবল্য, কি ছিল সূত্রটা মনে আছে? এই সূত্রটা আমি ভুলে গেছি। সলিনয়েডের ক্ষেত্রে সূত্রটা মনে আছে তোমাদের কারো? মিউ নট এন আই ডিভাইড বাই কি ছিল? এল না, সলিনয়েডের দৈর্ঘ্য, আর এন ছিল টোটাল পাক সংখ্যা। আচ্ছা, এটা ছিল ফর সলিনয়েড। আর যখন আমরা বলতাম টরয়েড, তখন ছিল জাস্ট মিউ নট এন আই ডিভাইড বাই 2 পাই আর। টরয়েডের ভিতরে কোনো পয়েন্টের প্রাবল্য আর কি। তো এটা ছিল আমাদের টরয়েডের জন্য। তো দিন শেষে সলিনয়েড আর টরয়েডের সূত্র একই রকম। আরেকটা জিনিস ছিল এন বাই এল অথবা এন বাই 2 পাই আর, এই দুইটাকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে? স্মল এন দিয়ে। এটা মানে ছিল একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এই জিনিসটা আমরা আলাদা করে পড়েছিলাম, সূত্র অনেক সময় এইভাবে থাকতে পারে। তখন সূত্র হয়ে যাবে এটার ক্ষেত্রে মিউ নট স্মল এন আই, এটার ক্ষেত্রে সূত্র হয়ে যাবে টরয়েডের ক্ষেত্রে মিউ নট স্মল এন আই। ঠিক আছে, একটা হচ্ছে তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে, একটা হচ্ছে তুমি পরিধি দিয়ে ভাগ করবা। এই হচ্ছে তোমার মোটামুটি সবগুলা সূত্র, যেগুলো আমরা এই চ্যাপ্টারে পড়েছি। বুঝতেই পারছো চ্যাপ্টারটা এত বড় হওয়ার যথেষ্ট ভালো কারণ আছে, বিকজ অনেক সূত্র অনেক ডিরাইভেশন ছিল, এবং আমি তোমাদের যতটুকু সম্ভব ডিটেইলে বোঝানো ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, হিমেল কি ক্লাসে আছো আজকে?
আমি এখন আসলাম ভাই। এখন আসছো? এই তোমার প্রোফাইল পিক এটা কে? বাচ্চা এটাকে? আগে না কে জানি ছিল একটা, কোয়ান্টাম ফিজিক্স ছিল। জি ভাই। আচ্ছা, ভালোই। মানুষজন জুমের প্রোফাইল পিকচার এখন চেঞ্জ করে, রুটিন করে। আমারও চেঞ্জ করা উচিত। জি ভাই, করে ফেলেন। করে ফেলবো, যাও আজকেই করে ফেলবো রাতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে সূত্র। সূত্র পড়ানো শেষ। এখন আমরা একটা দুইটা করে হালকা পাতলা ম্যাথ দেখে ফেলি। সাদিয়া ক্লাসে আসছো? আসছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই আছে আজকে। ওকে, এই ছিল আমাদের সূত্র। সো আমি কখনোই বলবো না তুমি এইগুলাকে তুমি স্ক্রিনশট মেরে বসায় দাও সূত্র হিসেবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যতগুলো সূত্র আমি লিখে দিলাম। ও বাই দ্য, একটা সূত্র কিন্তু আমাদের বাকি আছে, ওইটা ওই দিন পড়ছিলাম একদিন, গত ক্লাসে একটা ক্লাসে যে শুধু একটা ম্যাথই বুঝাইছিলাম। সেই সূত্র ম্যাথটা কি ছিল, যে একটা রিং ছিল, এটার অক্ষ বরাবর কোন একটি পয়েন্টে আমাদের বলছিল প্রাবল্য বের করতে। সেটার জন্য কিন্তু একটা বড় সূত্র ছিল, সূত্রটা এখন মুখস্থ নাই, তো ভিডিও দেখে লিখে ফেলো। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এবং অবশ্যই জমা দিতে হবে, এটা মাথায় রাখিও। হোমওয়ার্ক হচ্ছে সকল সূত্র চিত্রসহ লিখে জমা দিতে হবে। সকল সূত্র মানে তোমার হচ্ছে পুরা আমার প্লেলিস্ট চেক করতে হবে, কারণ প্লেলিস্টে আমি আরো অনেক কিছু করেছি যেগুলো এখানে লিখি নেই। ঠিক আছে, তো সবগুলো সূত্র তোমার লিখে জমা দিতে হবে চিত্রসহ, দরকারি চিত্রসহ। চিত্র ছাড়া সূত্র অ্যালাউড না। ওকে, তাহলে আমরা এখন একটা দুইটা করে ম্যাথ করা শুরু করি। আচ্ছা, ম্যাথগুলো আসলে অনেক ইজি, কারণ সূত্রগুলোই তো কঠিন, সূত্রের প্রমাণেই সময় চলে গেছে। সো এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো যেগুলো আসে মোটামুটি ইজি ম্যাথ থাকে। যেমন ধরো একটা ম্যাথ, এটা কোন স্যারের বই, এটা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারের একটা প্রবলেম। প্রশ্ন হচ্ছে দেয়া আছে যে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি অনুভূমিক সরবরাহ লাইন 60 অ্যাম্পিয়ার তড়িৎ বহন করে। লাইনটি থেকে খাড়াভাবে 3 মিটার নিচে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। প্রশ্নটা আবার বলে দিই। তোমাদের কাছে কারো কাছে কি গাণিতিক পদার্থবিজ্ঞান এটার পিডিএফ কপি আছে? বলো তো। না ভাইয়া। নাই? যদি পারো একটু জোগাড় করে দিও তো আমারে, যদি পারো জোগাড় করে দিও, কারণ আমার বই দেখে দেখে লিখতে কষ্ট হয়। আচ্ছা, আমি প্রশ্ন লিখে দিই। প্রশ্ন হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা অনুভূমিক সরবরাহ। পূর্ব পশ্চিম বলতে বোঝাচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে। ওকে, পৃথিবী বরাবর বা পৃথিবীর সারফেস বরাবর পূর্ব থেকে পশ্চিমে একটা লাইন আছে, যেটার মধ্য দিয়ে 60 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, 60 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই যে মনে করো পূর্ব থেকে পশ্চিমে, এটা মনে করো পূর্ব, আর এটা মনে করো পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। লাইনটি থেকে খাড়া 3 মিটার নিচে, অর্থাৎ লাইনটি থেকে খাড়া 3 মিটার নিচে মানে কি, মনে করো এই যে খাড়া 3 মিটার নিচে, এই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত বের করতে হবে। ইজি না ম্যাথটা? সূত্র কি হবে? সূত্রটা বলে ফেলো, আমি ম্যাথ করে ফেলি। এখানে কি আমি তাকে অসীম দৈর্ঘ্যের তার ধরবো নাকি সসীম দৈর্ঘ্যের তার ধরবো? হ্যাঁ, সসীম। অসীম ধরবো, না, কারণ অসীম অসীম। তোমাকে পূর্ব থেকে পশ্চিম বলছে মানে কি, পুরো দিগন্ত বিস্তৃত একটা তার, বিশাল লম্বা তার। পূর্ব থেকে পশ্চিম অনেক লম্বা, ঠিক আছে। এবং এটাকে বলছে সরবরাহ লাইন। নর্মালি এই সরবরাহ লাইন মানে কি, লম্বা লম্বা যে তারগুলো থাকে এক জায়গায়, মানে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত যায়, ওই রকম লাইন। তো এই 3 মিটারের তুলনায় তো ওই লাইনটা বিশাল বড়। তুমি এই 3 মিটারের সাপেক্ষে এই পূর্ব থেকে পশ্চিম অংশটাকে অসীম ধরতেই পারো, কোনো সমস্যা নাই। সো ইউ উইল কনসিডার দিস লাইন এজ এন ইনফিনিট ওয়্যার। ওকে, তো সূত্রটা কি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, যেখানে আই হচ্ছে প্রবাহ, এ হচ্ছে ওই লম্ব দূরত্বটা, যে পয়েন্ট আমি বের করতে চাই। তাহলে কি আসবে, মিউ নট মান তো আছে 4 পাই ইন্টু 10⁻⁷, আই হচ্ছে 60, 2 পাই ইন্টু 3, আনসার যা আসবে তা। ওকে, এখন তোমাকে যদি বলে যে তার ডিরেকশনটা, যদিও আনসারের মধ্যে ডিরেকশন চাই নাই, তাও যদি তোমাকে বলে ডিরেকশনটা কোন দিকে, তুমি কি করবা, ডান হাতি স্ক্রু ইউজ করবা, তুমি বৃদ্ধাঙ্গুল দিবা তড়িৎ প্রবাহের দিকে, আর তোমার হাত দিয়ে মোচড় তৈরি করবা। তাহলে কি হবে বলো তো, কোন দিকে থাকবে এই জায়গাটাতে, ম্যাগনেটিক ফিল্ডটা কি উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে, স্ক্রিন থেকে বাইরের দিকে নাকি ভিতরের দিকে?
বাইরের দিকে। বাইরের দিকে, হ্যাঁ। যদি এইভাবে চিন্তা করো, এই যে এই দিকে ঢুকে সে কিন্তু এই দিকে বের হচ্ছে। জাস্ট একটু চিন্তা করো, হাত দিয়ে একটু মোচড় দাও, তাহলে বুঝে যাবা। এই হচ্ছে একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হচ্ছে গ সমতুল্য ম্যাথ, 3 মার্ক সমতুল্য ম্যাথ। 3 মার্কসের জন্য এই ধরনের প্রবলেম খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে একটা ম্যাথ বলি। সেই ম্যাথটা হচ্ছে ইজি, আমি দিব কি তোমাদেরকে। আচ্ছা, এখন ধরো একটা জুৎসই দিকে একটা ম্যাথ বের করি। সবগুলো সূত্র তো কভার করা লাগবে, এই জন্য প্রত্যেক সূত্রের জন্য একটা করে ম্যাথ রাখি, তাহলে ব্যালেন্স থাকবে ক্লাসের মধ্যে। আচ্ছা, ওকে ওকে, সুন্দর একটা প্রবলেম বলছে এখানে। এটা 6 নম্বর প্রবলেম, গিয়াসউদ্দিন স্যার। আচ্ছা, নাম্বার না দিই, কিউ। প্রশ্ন বলছে একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40। বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ এন হচ্ছে 40, এবং তার ব্যাস বা ডায়ামিটার, ডি দিয়ে আমরা বুঝতেছি ডায়ামিটার, ওকে, বা ব্যাস, তার ব্যাস বলে দিয়েছে 32 সেন্টিমিটার। প্রশ্ন করছে কুণ্ডলীতে কত মাত্রায় তড়িৎ চালনা করলে কেন্দ্রে 100 মাইক্রো ওয়েবার পার মিটার স্কোয়ার চৌম্বক প্রাবল্য সৃষ্টি হবে। অর্থাৎ প্রশ্ন যাচ্ছে বি ইজ ইকুয়াল টু 100 মাইক্রো ওয়েবার পার মিটার স্কোয়ার। এই যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এই জিনিসটাই কিন্তু টেসলা। তো টেকনিক্যালি তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে 100 মাইক্রো টেসলা ম্যাগনেটিক ফিল্ড চাচ্ছি আমি। সেক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কত হওয়া উচিত? দেখো, আমি কিন্তু তোমাকে এখন সময় বাঁচানোর জন্য এইভাবে লিখে দিছি। পরীক্ষায় কিন্তু এইগুলো লিখে দিবে না, পরীক্ষায় একটা বাক্য বলা থাকবে, ওই বাক্যগুলো থেকে তোমার এই জিনিসগুলো আগে নিজে থেকে লিখে নিতে হবে, দেন তুমি সূত্র ফলো করবা। যেহেতু কুণ্ডলীর কথা বলছে, সূত্র জানো, কুণ্ডলীর কেন্দ্র চৌম্বক ক্ষেত্রের সূত্র কি? মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। এখানে পাক সংখ্যা হচ্ছে 40, তুমি 40 বসো, মিউ নট ইন্টু 40, তড়িৎ প্রবাহ কত সেটাই তো বের করতে বলছে, ইন্টু আই ডিভাইডেড বাই 2। ব্যাসার্ধ কত? যেহেতু ব্যাস বলছে 32 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 16 সেন্টিমিটার, অর্থাৎ 0.16 মিটার। তুমি এখান থেকে সুন্দর মতো, এবং বি এর মান তো কত বলছে? 100 মাইক্রো টেসলা, অর্থাৎ এটা হবে 100 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা ইকুয়াল টু মিউ নট ইন্টু 40 ইন্টু আই ডিভাইড বাই 2 ইন্টু 0.16। তুমি এখান থেকে এই আইটা বের করে ফেলবা, দ্যাটস ইউর আনসার। এটাও আরেকটা গ সমতুল্য ম্যাথ, সোজা ম্যাথ এগুলো। আচ্ছা, আরেকটা ম্যাথ দিই। এখন আমি জিজ্ঞেস করবো কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে হবে, তখন বুঝবো তোমার সূত্র মুখস্থ আছে কিনা। আচ্ছা, নাম্বার দেওয়া লাগবে না, কিউ। ওকে, প্রশ্ন হচ্ছে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, দেখাই, 0.5 টেসলা, 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার দীর্ঘ, 30 ডিগ্রি কোণে 2 মিটার দীর্ঘ একটি তারের, 2 মিটার দীর্ঘ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 3 এম্পিয়ার, 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। তারটির উপর তড়িৎচুম্বক বল নির্ণয় করো। তারটির উপর, বলো কোন সূত্র ব্যবহার করব? বলো তো কোন সূত্র ব্যবহার করব? আইএলবি অর্ণব, আইএলবি সাইন থিটা। আচ্ছা, হিমেলকে আনসার দিয়েছিল নাকি? এখনো দেয়নি। আচ্ছা, তো বলো কোন সূত্র ব্যবহার করবো এখানে আমরা? ভাইয়া NIAB sin theta। এনআইএবি সাইন থিটা কিসের জন্য ছিল বলো তো, মনে আছে? এনআইএবি সাইন থিটা ছিল, অথবা এনআইএবি কস থিটা, যেটাই বলো, সেটা ছিল একটা আয়তাকার কুণ্ডলীর উপর ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা উৎপন্ন টর্কের জন্য ছিল, মনে আছে? এটা ছিল এইটার সূত্র। এখানে কি আমরা কোনো আয়তাকার কুণ্ডলী নিয়ে কথা বলছি বলো তো, নাকি একটা লম্বা তার নিয়ে কথা বলছি? লম্বা তার ভাইয়া। হ্যাঁ,
তাহলে এখানে এই সূত্রটা খাটবে না। এটা ছিল আয়তাকার। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের এই যে NIAB sin থিটা এই সূত্র শুধুমাত্র যে আয়তাকার কুণ্ডলীর জন্য খাটবে এরকম না, বৃত্তাকার কুণ্ডলীর জন্য সেম সূত্র প্রযোজ্য, NIAB sin থিটা। তখন তোমাদের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তখন এর জায়গায় পাই আর স্কোয়ার বসাই দিবা। এখানে দেখো, এখানে বলছে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, অর্থাৎ আমার ম্যাগনেটিক ফিল্ড মনে করো এটা, আমার ম্যাগনেটিক ফিল্ড মনে করো এটা, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 30 ডিগ্রি কোণ করে কতটুকু লম্বা তার? 2 মিটার লম্বা তার। তাহলে আমাদের তারটা যেটা আমরা কনসিডার করছি সেই তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এই যে আমাদের 2 মিটার লম্বা একটা তার, এর মধ্য দিয়ে প্রবাহ চলতেছে কতটুকু? 3 এম্পিয়ার প্রবাহ চলতেছে। কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলছে এই তারটির উপর কতটুকু তড়িৎচুম্বক বল প্রযুক্ত হবে। তাইলে তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের সূত্র ছিল এটা, B ইজ ইকুয়াল টু ILB সাইন থিটা। আশা করি সবার মনে আছে। যেখানে I ছিল তড়িৎ প্রবাহ 3, L ছিল আমাদের তারের দৈর্ঘ্য যেটা হচ্ছে এখানে 2, B ছিল আমাদের চৌম্বক ক্ষেত্র যেটা এখানে দেয়া আছে 0.5। ওরে এটা তো পুরা ইজি মেথ হয়ে গেল। ILB সাইন থিটা, থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে মানগুলো বসো, আনসার চলে আসবে। 3 ইন্টু 2 হচ্ছে 6, 6 ইন্টু 0.5 হচ্ছে আবার 3, সাইন 30 হচ্ছে হাফ, তাহলে আনসার হচ্ছে 1.5 টেসলা, সরি নিউটন। তাহলে আমাদের, সরি এখানে F হবে ILB সাইন থিটা। তাহলে আমাদের তারটা 1.5 নিউটন বা 1.5 নিউটন ফোর্স ফিল করবে। বুঝে গেছে? আশা করি বুঝছো। ওকে, দেখছো সূত্র কিন্তু একদম ইজি, জাস্ট তোমার ঘটনা থেকে সূত্রটা, প্রপার সূত্রটা বের করা লাগবে। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ করি আমরা। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি, চিন্তা করিও না, কঠিন ম্যাথে আসবো আমরা একটু পরে। খুবই জোস একটা ম্যাথ আছে সামনে, তার কারণে ইজিগুলো আগে ঠিক করি যে আমরা সূত্র আসলে মনে আছে কিনা আমাদের সবগুলা। এই চ্যাপ্টারের সূত্র মনে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ, কখন কোনটা ব্যবহার করবো এটা মনে থাকে না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে পরস্পর হতে 25 ইন্টু 10⁻² মিটার ব্যবধানে অবস্থিত দুইটা তার, উভয়ের মধ্য দিয়ে 100 এম্পিয়ার যাচ্ছে। মানে এখানে বলছে দুইটা তার পরস্পর থেকে কতটুকু দূরত্বে আছে? 25 ইন্টু 10⁻² মিটার, 25 ইন্টু 10⁻² মিটার ব্যবধানে আছে দুইটা তার, উভয়ের মধ্য দিয়েই একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, হুইচ ইজ 100 এম্পিয়ার্স। ওকে, 100 এম্পিয়ার করে দুইটার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কত, যেখানে তারের দৈর্ঘ্য তোমাকে বলে দেওয়া আছে 5 মিটার করে, প্রত্যেকটা তারের দৈর্ঘ্য 5 মিটার করে। তো এই সূত্র আমরা একটু আগেই লিখছি। বলো তো এরা পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? ক্লাস যদি করে থাকো পারার কথা, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো? আকর্ষণ করবে। আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? জাস্ট নর্মাল আনসারটা। একই একই দিকে তড়িৎ প্রবাহ, যদি বিপরীত দিকে হতো তাহলে বিকর্ষণ করতো। আকর্ষণ বলে পরিমাণটা কত? পরিমাণটা হচ্ছে মিউ নট ইন্টু I1 ইন্টু I2 ইন্টু L ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এই যে দৈর্ঘ্যটা ডি, ডি। তাহলে মিউ নট তো মিউ নট, I1 I2 তো আমার সেম 100 100, ঠিক আছে? আমি লিখবো এখানে মিউ নট ইন্টু 100 স্কোয়ার লিখে ফেলি। দৈর্ঘ্য কতটুকু? 5 মিটার দৈর্ঘ্য। 2 পাই ইন্টু দূরত্ব কতটুকু? এই যে এটা এখানে বসিয়ে দাও, 25 ইন্টু 10⁻² মিটার্স। তো এখান থেকে তোমরা সুন্দর মতো পরস্পরকে কি বলে বিকর্ষণ আকর্ষণ করবে সেটা পেয়ে যাবে। দিস ইজ আওয়ার আনসার। ওকে, এখন আমরা একটু অ্যাডভান্সে যাচ্ছি, একটু অ্যাডভান্স, বেশি অ্যাডভান্স না আবার, মানে বর্ণনা একটু লম্বা আর কি, আর কিছু না, ম্যাথ সুজাই। প্রশ্ন হচ্ছে এখানে দেয়া আছে যে ওয়েট একটু দাঁড়াও, আমি একে দেখি প্রশ্ন ঠিক মতো করছি কিনা। আচ্ছা, প্রশ্নে বলছে, প্রশ্নে ভুল দেওয়া আছে কি হালকা, আমি ঠিক করে দিচ্ছি। 2 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার্ড চ্যাপ্টা, ঠিক আছে? না, এখানে এই কথা না, কি বোঝাতে যাচ্ছে একটু দেখে নিয়ে দাঁড়া। না, আচ্ছা ঠিকই আছে।
2 into 10 inverse 2 মিটার চ্যাপ্টা 1.5 মিলিমিটার 1.5 মিলিমিটার পুরু একটি তামার পাতকে 2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে রাখা হলো, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হলো, তাকে সমকোণে রাখা হলো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ এবং ভোল্টেজ, হল ভোল্টেজের মান কত? ইলেকট্রনের তারণ বেগ, প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ কত এবং হল ভোল্টেজ এর মানটা কত, ইজ ইকুয়াল টু হোয়াট। প্রশ্নে এটা বলে দেওয়া আছে পাতে ইলেকট্রনের সংখ্যা, পাতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10⁻29 পার মিটার কিউব। এই যে আমাদের বলা থাকতো যে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন আছে সেটা বলে দেওয়া আছে 10⁻29 মিটার কিউব। সলভ করে ফেলো। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে তারণ বেগ বের করতে হবে, আরেকটা হচ্ছে হল ভোল্টেজ বের করতে হবে। তারণ বেগ এবং হল ভোল্টেজ এই পাতের ক্ষেত্রে। কারো আসছে আনসার? তারণ বেগের সূত্র বলে দিই, দেখো তারণ বেগের সূত্র হচ্ছে I ইজ ইকুয়াল টু NaVe, যেখানে n হচ্ছে একক আয়তন ইলেকট্রন সংখ্যা, এ হচ্ছে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের, ভি হচ্ছে বেগ এবং ই হচ্ছে ইলেকট্রন চার্জের পরিমাণ। আর হল ভোল্টেজের সূত্র হচ্ছে BI ডিভাইডেড বাই NT কিউ। কিউ মানে হচ্ছে একটা চার্জের পরিমাণ আর কি, তোমার যেহেতু এখানে ইলেকট্রন, কিউ এর জায়গায় ই এর মানটা বসবে। এই হচ্ছে তোমার প্রয়োজনীয় সূত্র। এখন বাকিটা তুমি ইনফরমেশন ব্যবহার করে বের করা লাগবে। আরো কি আনসার আসছে?
আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এখন এই জিনিসটা তোমাদের একটু বোঝানো লাগবে। আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বাট তোমরা হয়তো পড়ার সময় ওটা খেয়াল করে নেই বা দেখার সময় খেয়াল করে নেই। এইভাবে এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করা নাই যে এখানে ক্ষেত্রফলটা আসলে কত। জাস্ট এটা বলছে যে 2 × 10⁻² মিটার চ্যাপ্টা। এই 2 × 10⁻² মিটার চ্যাপ্টা বলতে আসলে কি বোঝাচ্ছে, আর এখানে পুরুত্ব যে দিয়ে দিল সেটার উদ্দেশ্য বা কি। ওকে, খেয়াল করো, আমরা যখন হল এফেক্ট করতাম, তারণ ব্যাকেটটা আশা করি মোটামুটি সবাই বুঝবা। এই এটা বুঝে গেলে তারণ ব্যাগে বুঝে যাবা, কারণ এ হচ্ছে সেটাই যে অংশ বরাবর ইলেকট্রন যায়, যে ক্ষেত্রফল দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে আমরা এ বলে থাকি হল এফেক্টের জন্য, এবং সেটাই আমরা তারণ বেগের জন্য এই জিনিসটাকে আমরা এ বলে থাকি। ওকে, খেয়াল করো। এখন এই হচ্ছে আমাদের সেই মনে করো আমাদের ওই আয়তাকার চ্যাপ্টা পাথটা, সেটা হচ্ছে এটা। ওকে, এই যে বলছে যে 2 × 10⁻² মিটার চ্যাপ্টা, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে এই অংশটা। এটা হচ্ছে আমাদের 2 × 10⁻²। ওকে, আর পুরুত্ব কতটুকু সেটা হচ্ছে এই যে এই অংশটা বোঝাচ্ছে। পুরুত্ব কতটুকু আমাদের? পুরুত্ব হচ্ছে 1.5 মিটার। তুমি এখন বলো তো, তোমার যদি এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত যদি হয়, তাহলে সে কোন বরাবর যাবে? সেটা হচ্ছে, একটু ধরো, আমি কি ইনফরমেশন মিস করছি কোনো? আমি ইনফরমেশন একটা মিস করছি মনে হচ্ছে। হ্যাঁ, ইনফরমেশন মিস তড়িৎ হচ্ছে প্রবাহ। তড়িৎ প্রবাহ দিই নাই। হ্যাঁ, এতক্ষণ জি যদি ভাই। ভাইয়া বলো আই নাই এর কেন? মান দেয়া নাই। হ্যাঁ, এখন দিচ্ছি আমি। জি আইএন ভাই, জি ভাই। দিয়ে দিই, তাহলে পারবা আশা করি। ডিপ ভেলোসিটি একদিন অলরেডি চলে আসছে, আই এর মান নাই। ওকে, ভেরি গুড, আমি খেয়াল করিনি আসলে। তো তড়িৎ প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার। তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? পাত বরাবর হচ্ছে। ওকে, সো এই বরাবর আমার যদি তড়িৎ প্রবাহিত হয় 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, বুঝতেই পারতেছো যে ইলেকট্রন আসলে যাচ্ছে কোন দিকে। ইলেকট্রন যাচ্ছে আসলে এই বরাবর, তাই না? এই বরাবর আমার ইলেকট্রনগুলো যাচ্ছে, এই বরাবর। তাহলে এই যে ক্ষেত্রফল বরাবর ইলেকট্রন যাচ্ছে, সেই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের সেই এটা। তো যেখানে আমাদের এটা হচ্ছে, এই যে বলছে চ্যাপ্টা, চ্যাপ্টা দিয়ে বোঝাচ্ছে এই অংশ, এর দৈর্ঘ্যটা কতটুকু? 2 × 10⁻²। আর পুরুত্ব তোমার কাছে আসেই। তো এই ধরনের সিচুয়েশন যখন থাকবে, যে অংশটাকে চ্যাপ্টা বলবে, ওই অংশটা অর্থাৎ 2 × 10⁻² ইন্টু পুরুত্বটা, তাহলে তুমি ওই ক্ষেত্রফলটা পেয়ে যাবা যে ক্ষেত্রফল দিয়ে আমার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে তুমি লিখবা 1.5 × 10⁻³ পুরোটা মিলে তো মিটার স্কোয়ার হবে। তো এখান থেকে আনসারটা আসে আমাদের 3 × 10⁻5 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল পাওয়া শেষ, বাকিটা তো আমরা এমনিই পারবো। হল এফেক্টের হিসাব হচ্ছে, আমি যে তারণ বেগ বের করতে চাই, ভি সমান I/N/E, সব মান কিন্তু আমরা জানি। 5 একক আয়তনে ইলেকট্রন সংখ্যা 10⁻29, এ হচ্ছে আমাদের মাত্র বের করলাম 3 × 10⁻5, আর ই এর মান তো হচ্ছে 1.6 10⁻19। সিমিলারলি আমরা BI/NTQ থেকেও হল ভোল্টেজের মানটা বের করে ফেলতে পারি। সো বি এর মান কত? বি এর মান দেয়া আছে 2 টেসলা। আই কত? আই হচ্ছে 5 এম্পিয়ার, নিচে হচ্ছে 10⁻29 একক আয়তন ইলেকট্রন সংখ্যা, টি হচ্ছে 1.5 × 10⁻3, দেন কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.6 10⁻19। কথা কি বোঝা গেছে? এই মেটা একটু বড়, এটা ঘ নাম্বারে আসতে পারে, মানে এটা হচ্ছে 4 মার্কের প্রশ্নে আসতে পারে, যেহেতু 2টা প্রশ্ন আছে তার। আচ্ছা, গেল, বুঝলাম এটা। এটা গেল। তাইলে আমরা এখন আরেকটু অ্যাডভান্সমেন্টে চলে যাই। এখন ধরো আমার কাছে, আমরা তো স্থির তড়িৎ পড়ে আসছি, তাই না? স্থির তড়িতে কিন্তু একটা অংশ ছিল এরকম, যে একটা চার্জকে যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডে রাখতাম, সে কি একটা ফোর্স ফিল করতো না? করতো তো। একটা চার্জকে যখন আমি একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি, সে কি পরিমাণ ফোর্স ফিল করে? যদি ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ হয় ই, চার্জের পরিমাণ হয় কিউ, এই কিউ চার্জকে যদি আমি এই ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসি, সেক্ষেত্রে সে কি পরিমাণ ফোর্স ফিল করবে বলো তো? এটা না পারার তো কথা না। ইকিউ পরিমাণ ভাই। হ্যাঁ, ই কিউ। কারণ কি? ই হচ্ছে একক চার্জের উপর প্রযুক্ত বল।
একক চার্জের উপর প্রযুক্ত বল যদি আমাদের ই হয়, তাহলে কিউ চার্জের উপর প্রযুক্ত বল কি হবে? কিউই। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, যদি আমি এটাকে ভেক্টর বলি, তো ভেক্টর হিসেবে থাকলো এফ ইজ ইকুয়াল টু কিউ ই ভেক্টর। বুঝলাম। এখন আমরা তো এটাও জানি যে একটা চার্জকে যদি আমি একটা, আজানটা শেষ হোক তারপরে আসছি, মিউট থাকুক। আজান শেষ, চলে আসছি। তোমাদের অঙ্কন দক্ষতা দেখানোর জন্য ধন্যবাদ। আবার কি লিখেছি ব্রো? সমস্যা হচ্ছে অ্যানোটেশন করলে অ্যানোটেশন জায়গায় থাকে, আমার জিনিস উপরে চলে যায়, এটা হচ্ছে কষ্টের। তা কাজ করো, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে বলবো আমাকে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি ভাই, না হয়েছে। ওকে, ভেরি গুড। আমরা চলে যাই এখন। যেটা যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আমাদের লরেন্টজ ফোর্স। ওকে, আমি পড়ানোর সময় পড়াই নাই হয়তো, বাট খুব একটা যে আহামরি মানে নতুন কিছু শেখার এরকম কিছু না, জাস্ট এটা মাথায় রাখো। আমরা স্থির তড়িতে পড়লাম একটা চার্জ যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্রে রাখবো বা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, তখন সে এই ফোর্সটা ফিল করবে। এফ ইজ ইকুয়াল টু কিউই, ভেক্টর হিসেবে বলো অথবা জাস্ট মানটা বলো সেটা। এখন এটাও তো আমরা এই চ্যাপ্টারে পড়লাম, নতুন চ্যাপ্টারে এখন যেটা পড়ছি সেটাতে আমরা এটা বললাম যে একটা চার্জকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল করি, একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ গতিশীল থাকে, ইট উইল ফিল এ ফোর্স হুইচ ইজ কল্ড ম্যাগনেটিক ফোর্স। সেই ফোর্সের পরিমাণটা কত? সেটার পরিমাণ হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। এবং সেটাকে যদি আমি ভেক্টরে নিয়ে যাই, তখন আমি এটাকে বলবো কিউ ইন্টু ভি ক্রস বি। চিন্তা করো, একটা চার্জ যদি এমন হয় সে এট দ্য সেম টাইম একটা ইলেকট্রিক ফিল্ডে আছে এবং এট দ্য সেম টাইম একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে, এই জিনিসটা কি পসিবল না? পসিবল তো। একটা জায়গায় তো এট দ্য সেম টাইম ইলেকট্রিক ফিল্ডও থাকতে পারে, ম্যাগনেটিক ফিল্ডও থাকতে পারে। তাহলে সেটা যদি হয়, এই চার্জটা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা যে ফোর্স ফিল করবে সেটাকে আমরা বলবো এফ ই, এবং ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা যে ফোর্স ফিল করবে সেটাকে বলবো আমরা এফ এম। তাহলে খেয়াল করো, তাহলে তার টোটাল মানে লব্ধি বলটা তার কি হবে? লব্ধি বলটা হবে ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দ্বারা তার উপর প্রযুক্ত বল এবং ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা তার উপর প্রযুক্ত বল, লব্ধিটাই হবে তার উপর প্রযুক্ত বল, হুইচ ইজ কল্ড লরেন্টজ ফোর্স। আমরা এটাকে এফ এল দিয়ে প্রকাশ করব। তাহলে জিনিসটা কিরকম লাগে? জিনিসটা দ্বারা এরকম, কিউ ই ভেক্টর প্লাস কিউ ইন্টু
ভি ক্রস বি ভেক্টর। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের লরেঞ্জ ফোর্স। এখন তার লব্ধিটা কোন দিকে থাকবে? নর্মাল দুইটা ভেক্টরের লব্ধি যেরকম থাকে, তুমি কিউটা কমন নিয়ে নাও, ই প্লাস ভি ক্রস বি। এই তো ভি ক্রস বি ভেক্টরের সাথে ই ভেক্টরের নর্মাল সামান্তরিক সূত্র দিয়ে তুমি লব্ধি বের করো, দ্যাট ইজ দ্য রিজাল্টেন্ট ফোর্স। ওকে, যেটাকে আমরা লরেঞ্জ ফোর্স বলে থাকবো। ওকে, এই জিনিসটা নিয়ে একটা ম্যাথ আছে, যথেষ্ট সুন্দর একটা ম্যাথ, এবং এটা অ্যাডমিশন প্লাস এটা এইচএসসি অথবা এরকম ভারী কোনো জায়গায় আসার মতো ম্যাথ, ইভেন এটা অলিম্পিয়াডেও আসতে পারে এরকম ম্যাথ। ঠিক আছে, সো ম্যাথটা একটু আমরা পড়ি। ম্যাথটা জানি কই দেখছিলাম, হ্যাঁ পাইছি। এই ম্যাথটা দেয়া আছে হচ্ছে ইসাক স্যারের বইয়ে। ঠিক আছে, এই ম্যাথটা ইসাক স্যারের বইয়ে দেয়া আছে এক্সারসাইজে। যথেষ্ট সুন্দর একটা ম্যাথ। প্রশ্নে বলা আছে যে চাওতে হলো, এটা ইসাক স্যারের বইয়ে আছে। ইসাক স্যারের বই এতক্ষণ পর্যন্ত যা যা করছিলাম ম্যাক্সিমামই আমাদের গিয়াসউদ্দিন স্যারের বই ছিল, এখন একটা ইসাক স্যারের বইয়ে। সো ইলেকট্রিক ফিল্ড তোমাকে বলে দিছে, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু আই, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আই প্লাস 2j মাইনাস 8k, এবং ইলেকট্রিক ফিল্ডের এককটা কি? এটাকে আমরা ভোল্ট পার মিটার দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা যদি ভুলে যাও সেটা হচ্ছে এই যেটা ভি ইজ ইকুয়াল টু ইডি, তো সেখান থেকে ই কে লেখা যায় ভোল্ট পার মিটার দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তাহলে প্রশ্নে বলা আছে একটা ইলেকট্রন ই সমান আই প্লাস 2j মাইনাস 8k ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে এবং বি ইজ ইকুয়াল টু 2i প্লাস 3k টেসলা। এই চৌম্বক ক্ষেত্রে, সুন্দর ম্যাথ, এই চৌম্বক ক্ষেত্রে 2i প্লাস 2j মিটার্স পার সেকেন্ড বেগে প্রবেশ করল। প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ইলেকট্রনের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। করতে পারবে না? এটা করে ফেলো। করে দিই, এটা আসলে খুব যে মাথা ঘামানো লাগবে এরকম কিছু না, আমি তো লিখেই দিছি কি করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার সলিউশনের অংশে আবার লিখে ফেলে কি কি করতে হবে আমাকে। সলিউশন, খেয়াল করো এখানে আমাকে ই দেয়া আছে, এটা কত? ই হচ্ছে আই প্লাস 2j মাইনাস 8k ভোল্টস পার মিটার। ম্যাগনেটিক ফিল্ড দেয়া আছে 2i প্লাস 3k টেসলা। ম্যাথটা কিন্তু টেকনিক্যালি ইজি করে দিছে। তোমাকে যদি বাই এনি চান্স ই এর মানটা এইভাবে, ই কে এইভাবে প্রকাশ না করে তোমাকে যদি নর্মালি মান দিয়ে দিত, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হইতে পারতো, বাট এখানে ভেঙে দিছে তোমাকে। যাই হোক, তো এবং ব্যাক বলে দিছি তোমাকে ইলেকট্রনটার যে 2i প্লাস 2j, এককটা কি? মিটার্স পার সেকেন্ড। এই যে একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডেও আসছে এবং ম্যাগনেটিক ফিল্ডেও যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার উপর প্রযুক্ত লব্ধি বলটা কি হবে? তার উপর প্রযুক্ত লব্ধি বলটা হবে, এই যে লব্ধি বলকে আমরা বলবো কি? লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্সটা হবে আমাদের ওই ইলেকট্রনের উপর ইলেকট্রিক ফোর্স প্লাস, অবশ্যই ভেক্টর যুগ এখানে, প্লাস ম্যাগনেটিক ফোর্স। ওকে, এখন আমরা আলাদাভাবে ইলেকট্রিক ফোর্সটাকে লিখে ফেলি। ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ই। ওকে, আর ম্যাগনেটিক ফোর্সটা কি? ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। যদি তোমাদের মনে থাকে কিউ ভিবি সাইন থিটাকে ভেক্টর ফর্মে কিউ ভি ক্রস বি লেখা যায়। এখানে এটা নিয়ে আসলে তেমন কোনো কাজ নেই, তোমার এই ক্রসগুলো নিয়ে একটু কাজ করা লাগবে। ঠিক আছে, তোমার এই ভি ক্রস বিটা আলাদা বের করা লাগবে। তাহলে ভি ক্রস বিটা বের করে ফেলে আলাদা করে, তাহলে এফ এম সমান লেখা যায়, কিউ তো থাকলো, আর ভি ক্রস বিকে কীভাবে লেখা যায়? এই যে আই জে কে নর্মাল ক্রস গুণনের মতো, ভি এর জায়গায় আই বসবে, 2 বসবে, 0 বসবে, আর বি এর ক্ষেত্রে 2
0 3 বসবে। এখান থেকে তুমি অবশ্যই একটা ভেক্টর ফর্ম পাবা। আমি ডিরেক্ট লিখে ফেলি, সামনে তো আমার সলিউশন রাখাই আছে। সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ তো আমার হচ্ছে 1.6 10 ইনভার্স 19, তো সবকিছু মিলাই ঝুলে আমাদের এখানে ক্রস গুণনটা আনসার আসে এরকম 9.6 i মাইনাস 9.6 j মাইনাস মাইনাস 6.4 k এবং সাথে 10 ইনভার্স 19 গুণ আকারে আছে এবং সেটা তো অবশ্যই নিউটন এককে। সো নিউটন আমি পাচ্ছি, ক্রস গুণন কিন্তু এটা। ওকে, তো এফ এম বের করা শেষ, এফ ইও বের করা শেষ। তারপরে কাজ কি? তারপর ডিরেক্ট যোগ করে দাও। তাহলে লব্ধি বল বা লরেন্জ ফোর্স হচ্ছে আমাদের এফ ই প্লাস এফ এম। এখন জাস্ট আই যেগুলোকে একসাথে করে ফেলো। এফ ই এর জায়গায় কি লিখবো? এই তো ইলেকট্রনের চার্জ ইন্টু ই এর মানগুলা। তাহলে ইলেকট্রন চার্জ কত? 1.6 10 ইনভার্স 19। ই এর কি আছে? এই যে এফ ই মানে কিন্তু কিউ ইন্টু এ, মাথায় রাখিও, কিউ ইন্টু ই। তাহলে ই এর গুলা কি আছে? এই যে আই প্লাস 2j মাইনাস 8k। তাহলে আই প্লাস 2j মাইনাস 8k আর প্লাস এফ এম তো মাত্র বের করলাম, এটা এখানে বসাই দিবা। তারপরে আর তো কোনো কাজ নেই। তারপরে কাজ হচ্ছে তুমি আই এর গুলোকে একসাথে করো, জে এর গুলোকে একসাথে করো, এবং দেখাই যাচ্ছে সবগুলা থেকে কিন্তু 10 ইনভার্স 90 কমন যাচ্ছে। সো 10 ইনভার্স 19 ফাইনালি কমন থাকবে। একদম ফাইনাল যে আনসারটা সেটা হবে, একদম ফাইনাল যে আনসারটা সেটা হবে 11.2 i minus 6.4 j plus 6.4 k ইন্টু 10 ইনভার্স 19 নিউটন। এই হচ্ছে তোমার লরেন্জ ফোর্স বা ইলেকট্রনটার উপর লব্ধি বল। সবাই কি বুঝতে পেরেছো ম্যাথটা নাকি? ম্যাথটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, আশা করি বুঝছো সবাই এটা। এখন একটু ওয়েট করো। গতদিন যে আমরা একটা ম্যাথ করছিলাম মনে আছে? যে গতদিনের ম্যাথটা কি ছিল? ওই যে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ ছিল 0.1 মিটার, এর মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতো। কুণ্ডলীর কেন্দ্র থেকে অক্ষ বরাবর x দূরত্বে অথবা অক্ষ বরাবর 0.1 মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত? এই ম্যাথটার আনসার গাণিতিক পদার্থবিজ্ঞানের বই যেটা করছে, এই যে মিউ নট আই সাইন থিটা ডিএল, আমার মনে হচ্ছে এরা আনসারটা ভুল করছে। আমরা যে মেথডে করেছি তারা, আমরা কিন্তু 90 ডিগ্রি ধরেছিলাম কোনটা, আর তারা কিন্তু এই কোনটাকে 90 ডিগ্রি না ধরে ডিরেক্ট 45 ডিগ্রি ধরে করে ফেলছে। সো এই জিনিসটা এখানে ভুল দেওয়া আছে, একটু খেয়াল করবা। যদি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে সলিউশনটা দেখে থাকো, সলিউশনের মধ্যে ভুল আছে। আচ্ছা, আমরা পরের ম্যাথটা দেখি। ওকে, এখন একটা ডিফারেন্ট ম্যাথ করি আমরা। না, এরপরে তো দেখি পরের চ্যাপ্টারের ম্যাটেরিয়াল চলে আসছে, সেটা আমরা এখন না করি। আচ্ছা, এটা করি। প্রশ্ন হচ্ছে, এটা আমরা অতীতেও করছি একবার। প্রশ্ন হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বেগে 7 মিটার পার সেকেন্ড বেগে এবং 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে অভিলম্বভাবে গমনকারী ইলেকট্রনের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? এটা আমরা একদম প্রথম দিকে যখন আমরা শুরু করছিলাম, 1 বা 2 নম্বর ক্লাসে আমরা এই জিনিসটা পড়েছিলাম। ম্যাথটা হচ্ছে আবার লিখে দিচ্ছি, খেয়াল করবা, কি বলি খেয়াল করবা। ম্যাথটা হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার্স পার সেকেন্ড বেগে এবং 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে অভিলম্বভাবে গমনকারী চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে অভিলম্বভাবে গমনকারী ইলেকট্রনের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আমরা কি হেলিক্যাল পাথে এই জিনিসগুলো পড়ছিলাম না, যে তার গতিপথ যে কেন বৃত্তাকার হয়? ইলেকট্রনের গতিপথের বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এটা একদম প্রথম দিকের একটা কনসেপ্ট ছিল আমাদের। ব্যাসার্ধ কত? করে ফেলো।
0.5 টেসলা কিন্তু চুম্বক ক্ষেত্রের মান। কারো আনসার আসছে? কি ব্যাপার, কেউ পারছো না এটা? চ্যাট চেক করুন ভাই। চ্যাট চ্যাটে পাঠাইছো? আচ্ছা, তাসদিক অর্শন, হ্যাঁ দুইজন দিছে আনসার আমাকে। 5.68 10 ইনভার্স 4 আর তোমাদের আনসার মোটামুটি কাছাকাছি 0.57। হ্যাঁ তোমাদের আনসার কাছাকাছি আছে। তাহলে এখানে সূত্রটা হচ্ছে ইলেকট্রনটা যেদিকে ফোর্স ফিল করবে, ইলেকট্রনটা যে ফোর্সটা ফিল করবে সেই ফোর্সটাই তার কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ইলেকট্রনটা যেদিকে ফোর্স ফিল করবে সেটাই তার কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। যেহেতু খেয়াল করবা, যেহেতু সে অভিলম্বভাবে আছে, সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই, তার প্রযুক্ত বলটাই তার কেন্দ্রমুখী বলের সমান। তাহলে এফ সমান কি হবে? mv স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। এখানে এফটা কত? এফটা হচ্ছে qvb, সাইন থিটা সাইন তো 90 ডিগ্রি, দ্যাটস ইট। তো qvb সমান mv স্কোয়ার্ড ডিভাইড বাই আর। তো এখান থেকে আমরা আর সমান বের করে ফেলতে পারি, এটা হবে mv স্কোয়ার্ড ডিভাইডেড বাই কিউ ইন্টু, সরি ভুল করলাম নাকি? হ্যাঁ না ঠিক আছে, কিউ, আচ্ছা ভিবি তে কাটা যায়, তাহলে আর সমান হচ্ছে mv ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এই হচ্ছে তোমার সূত্র, যদি তোমার চার্জটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে। আর যদি লম্বভাবে না থাকে, থিটা কোণে থাকে, সেক্ষেত্রে আমরা কি করছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা তোমরা নিজে থেকে দেখে নিবা। আমাদের ওই প্রথম বা দ্বিতীয় লেকচার, এই প্লেলিস্টের, এই চ্যাপ্টারের প্লেলিস্টের দ্বিতীয় বা তৃতীয় লেকচারটা এই টপিকের উপরে ছিল, হেলিক্যাল পাথের উপর। তো কতটুকু অংশের জন্য আমি বৃত্তাকার গতি পাই এবং কতটুকু অংশের জন্য আমি সে যে সামনের দিকে আগায় সেটা পাই, সেইগুলো নিয়ে ডিটেল আলোচনা আছে, সেই ভিডিওটা দেখে নিবা। ওকে, তো এই হচ্ছে তোমার প্রশ্ন। এবং এই প্রশ্নটা এক্স্যাক্টলি এই প্রশ্নটাই না, মানে এই অলমোস্ট ইনফরমেশন হয়তো একটু মানে আগে পিছিয়ে করা ছিল, বাট এই সেম প্রশ্নটাই সিলেট বোর্ড 2018 সালে আসছিল, এটা এই প্রশ্নটাই। সো এই ধরনের প্রশ্ন একটু ভালো করে তাকাবা, যেহেতু সিলেট বোর্ডে আসছে তোমার বোর্ড, আর এগুলো থেকে প্রশ্ন আসে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন আসে বোর্ডে। আচ্ছা ওকে, সো আমাদের মোটামুটি টপিকগুলো আমরা কভার করে ফেলেছি। এর বাইরে আসলে তেমন কোনো কঠিন টপিক নাই। ওকে, আর বাকিটা তোমরা নিজে থেকে দেখে নিবা।
ওকে, আর কি, একটু ওয়েট করো, আমি আরো দুই একটা ম্যাথ দেওয়া দরকার তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না কেন? পাইছি। এই ম্যাথটা করাই তোমাদেরকে, এটা আশা করি পারবো। প্রশ্নটা হচ্ছে, এটা কার বইয়ে দেখি তো, এই প্রশ্নটা আবার ওই আমির ইসহাকের বইই আছে। তো প্রশ্নটা হচ্ছে 100 পাকের একটি বর্গাকার ঝুলন্ত তারকুণ্ডলীর ক্ষেত্রফল 0.09 মিটার স্কোয়ার। ঠিক আছে, 100 পাকের, পাক সংখ্যা হচ্ছে 100, 100 পাকের একটি ঝুলন্ত বর্গাকার তারকুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে 0.09 মিটার স্কোয়ার। আচ্ছা, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 2.4 এম্পিয়ার। 2.4 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মধ্য দিয়ে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ওকে, এবং কুণ্ডলীকে 1.8 এম্পিয়ার পার মিটার, এবং কুণ্ডলীকে লিখে দিই এখানে, এবং কুণ্ডলীকে 1.8 এম্পিয়ার পার মিটার প্রাবল্যের, এম্পিয়ার পার মিটার প্রাবল্যের অনুভূমিক সুষম চৌম্বক ক্ষেত্রের, অনুভূমিক সুষম চৌম্বক ক্ষেত্র রেখার সমান্তরালে ক্ষেত্ররেখার সমান্তরালে স্থাপন করলে, বুঝতেছে কি প্রশ্ন করবে, টর্কের পরিমাণ কত? স্থাপন করলে টর্কের পরিমাণ কত হবে? কোথায় টর্কের পরিমাণ? কুণ্ডলীতে, কুণ্ডলীতে টর্কের পরিমাণ ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কিছু অ্যাঙ্গেল দেয়া আছে, যে আনসারটা কি হবে, যদি কুণ্ডলীর তল, এখানে ইম্পর্টেন্ট কথা, যদি কুণ্ডলীর তল বলরেখার সাথে, অর্থাৎ চৌম্বক বলরেখার সাথে, কুণ্ডলীর তল চৌম্বক বলরেখার সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি কুণ্ডলীর তল বক্ররেখার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, যদি এটা করে থাকে তাহলে টর্কের পরিমাণ কত হবে? যদি এ হয় এবং যদি বি হয়, তবে টর্কের মান কত? এটাও কিন্তু অনেক বেশি আসা প্রশ্নের মধ্যে একটা। এই যে কুণ্ডলীর উপর টর্ক, সূত্রটা কি? সূত্রটা আমরা মোটামুটি সবাই পারি। সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু NIAB cos থিটা, যেখানে থিটা হচ্ছে কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের উৎপন্ন কোণ, এটা হচ্ছে থিটা। বলে দিলাম, থিটা ইজ ইকুয়াল টু কুণ্ডলীর সাথে কার কোণ? চৌম্বক ক্ষেত্রের কোণ, মানে বি এর কোণ।
তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তিনটা, এটা কিন্তু ভুলবা না। প্রশ্ন এখানে তিনটা। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কুণ্ডলীটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তাহলে টর্কের পরিমাণ কত। এরপরের প্রশ্ন হচ্ছে কুণ্ডলীর তল যদি বলরেখার সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তাহলে কোন টর্ক কত, এবং কুণ্ডলীর তল যদি বলরেখার সাথে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে টর্কের পরিমাণ কত। দেখি একদিন একটা মেসেজ দিছে, একটু চেক করে নিই। এ বলছে 1.1 10 টু দি পাওয়ার কি বলছো ফাতে হাসান চৌধুরী, তোমার আনসারটা একটু মুখে বলো তো ভাই। নিউটন মিটার, আচ্ছা টর্ক। বাট এই জিনিসটা কি তোমরা একটু খেয়াল করছো, এই যে 1.8 এম্পিয়ার পার মিটার, এটাকে কি তোমরা বিতে কনভার্ট করছো? এটা কিন্তু এইচ, তোমার কিন্তু এইচ দিয়ে কোনো সূত্র নাই, তোমার কিন্তু এইচ থেকে বিতে যাওয়া লাগবে। সো এইচ থেকে বিতে যাওয়ার তরিকা কি, বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। ধরে নিচ্ছি আমরা শূন্য মাধ্যম, সো আমরা মিউ নট ইন্টু এইচ দিয়ে দিব। ওকে, আমাদের এইচ থেকে আগে বিতে যাওয়া লাগবে, দেন আমরা কাজ করবো। তাহলে খেয়াল করো, আমরা যে সূত্রটা পড়ছি যে টাউ সমান এন আই এ বি কস থিটা, এখানে থিটা হচ্ছে কুণ্ডলীর সাথে ম্যাগনেটিক ফিল্ডের উৎপন্ন কোণ, কুণ্ডলীর সাথে। তাহলে যখন কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তখন কোণটা কত ডিগ্রি? প্রথম কেসটা এই যে এটা, তখন আমাদের থিটা হচ্ছে 90 ডিগ্রি। 0 ডিগ্রি। ভুলে গেছো? থিটা আমি কার সাথে কোণ ধরছি দেখো তো, কুণ্ডলীর সাথে কোণ চৌম্বক ক্ষেত্রের। তো যখন কুণ্ডলীটা যখন চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল তাহলে কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রিতে হবে, তাই না? যখন এ 60 ডিগ্রি, এ এর ক্ষেত্রে থিটা সমান 60 ডিগ্রি হবে, আর বি এর ক্ষেত্রে থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে ডিরেক্ট মান বসে এবং আনসার বের করো। এটার ক্ষেত্রে হবে এন আই এ বি কজ 0 ডিগ্রি, এটার ক্ষেত্রে হবে এন আই এ বি কজ 60 ডিগ্রি, এটার ক্ষেত্রে হবে এন আই এ বি কজ 90 ডিগ্রি, যেখানে বি হচ্ছে মিউ নট ইন্টু এইচ। তোমরা কি এই কাজটা করেছো নাকি নিজে থেকে 0 কে 90 বানাই দিছো, 90 কে 0 বানাই দিছো? ফাতে হাসান চৌধুরী কি করছে বলো তো? এই প্রশ্নে যেটা বলছে সেটাই সূত্রে বসে যাবে, ঠিক আছে? আমরা যে বলছিলাম তলের দিকের সাথে কোণ, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে একটা কথা, না ঠিকই আছে, একটু দেখো আমি একটু চেক করে দেখি আসলে আমি বাংলাটা ঠিক মতো নিতে পারছিলাম কিনা, একটু ওয়েট করো। একটু হোল্ড করো। আচ্ছা, তলের সাথে উৎপন্ন কোণ, একটা কথা আছে এখানে, তলের সাথে উৎপন্ন কোণ আর তলের দিকের সাথে উৎপন্ন কোণ। ভাইয়া ওইটা তো তলের দিকের সাথে না, আমাদের যে থিটাটা। না 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 না, এইখানে বলছে তল বলরেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কি বলছিলাম না তলের সাথে উৎপন্ন কোণ একটা, তলের দিকের সাথে উৎপন্ন কোণ আরেকটা, মনে আছে? আমরা হ্যাঁ এরকম ভাইয়া। একটা টপিক কিন্তু কভার করছিলাম আলাদা করে, খেয়াল করবা, মানে একটা আলাদা করে লিখছিলাম যে তলের সাথে কোণ, তলের সাথে কোণ এভাবে লিখছিলাম ভার্সাস তলের দিকের সাথে কোণ। ওকে, সো এখানে কার সাথে কোণ বলছে? তলের সাথে কোণ বলছে। তলের সাথে বলে দেখার কোণ হচ্ছে 60 ডিগ্রি, মানে আমরা যে সূত্র শিখছি এন আই এ বি কস থিটা, এই থিটা কিন্তু তলের সাথে কোণই ছিল। সো প্রশ্নে যা বলছে তাই বসায় দাও। যদি প্রশ্নে বলতো যে তলের দিকের সাথে কোণ 60 ডিগ্রি, তখন আমার তলের সাথে কোণ আনা লাগতো কিভাবে? 90 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিয়ে তখন বলা লাগতো যে এটা হচ্ছে আমার তলের সাথে কোণ। এখানে তো ডিরেক্ট আমরা সূত্র যেভাবে শিখছি সেভাবেই ইনফরমেশনগুলো দিয়ে দিছে, বোঝা গেছে? ওকে, তো আশা করি এই টপিকটা একটু ভালো মতো ক্লিয়ার করবা, তলের সাথে কোণ আর তলের দিকের সাথে কোণের ব্যাপারটা। ওকে, আরেকটা প্রশ্ন দিই, এটাও খুবই চমৎকার একটা প্রশ্ন এবং এই প্রশ্নটাও মোটামুটি আসার মতো প্রশ্নের মধ্যে এগুলো আছে আর কি, খেয়াল করবা।
প্রশ্ন হচ্ছে 4.175 দূর কিলোভোল্ট বিভব পার্থক্যে 4.175 কিলোভোল্ট বিভব পার্থক্যে একটি আলফা কণা, এখন কেমিস্ট্রি থেকে নিশ্চয়ই তোমাদের জানা আছে আলফা কণা আসলে কি জিনিস। একটি আলফা কণা স্থিরাবস্থা হতে ত্বরিত হওয়ার পর, স্থিরাবস্থা থেকে ত্বরিত মানে তাকে ত্বরণ দেওয়া হলো আর কি, স্থিরাবস্থা থেকে ত্বরিত হওয়ার পর 0.4 টেসলা মানের, বুঝতেছো, সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হলো। সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে, সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবাহিত হলে, সমচৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রবাহিত হলে তার যে গতিপথ তৈরি হবে বা কণাটার যে গতিপথ তৈরি হবে, কণা বলতে কোনটা, আলফা কণাটা, তাহলে কণাটির গতিপথের ব্যাসার্ধ কত হবে, কণাটির গতিপথের ব্যাসার্ধ কি হবে, এটা আমি করে দিচ্ছি না, একটু ট্রাই করো। সময় আফনান ভাই ক্লাস আছে আজকে? আছে। ওকে, তাও সময় দিলাম, সময় তো আছে আফনান ভাই ক্লাসের এখনো, সময় দিলাম তোমাদেরকে, একটু ট্রাই করো, 3 মিনিট সময় দিলাম। 8:13 বাজে, 8:16 আমি করাই দিব। আচ্ছা, ওকে, শুরু করে দিই তাহলে। একটা জিনিস মাথায় রাখবা, একটু কষ্ট করে তুমি এককের দিকে একটু তাকাবা, এককগুলা মিলাইতে কিন্তু তুমি কাজ করতে পারো। যেমন ধরো এখানে তোমাকে বলছে যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্যে তারাও কালারটা ঠিক করে ফেলি, একটা নির্দিষ্ট বিভব পার্থক্যে একটা আলফা কণাকে আমরা গতিশীল করলাম। বিভব পার্থক্য বা বিভব এই জিনিসের একক কত বলতো, ভোল্ট না? এবং ভিতরে সে কি আমাদের কাজ না? বিভব তো আসলে কাজ, একটা চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ হয় একক চার্জকে আনতে, সেটা হচ্ছে আমাদের কাজ। সো নির্দিষ্ট পরিমাণ চার্জকে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা আমরা বিভব থেকে বের করতে পারি। অর্থাৎ আমাদের বিভবটা মানে আসলে একটা কাজ থেকে কিন্তু আমরা গতিশক্তিতে রূপান্তর করতে পারি। কাজের একক যেহেতু জুল থেকে আমরা কি করতে পারি, কাজ যেহেতু একটা জুলের একক, আমরা এগুলো পরে আসছি কাজ শক্তি উপপাদ্যতে, যে আমরা একটা বস্তুর উপর যদি কাজ করি
তার কাজটা হচ্ছে তার গতিশক্তির পরিবর্তনের সমান। মনে আছে কথাগুলো? কাজশক্তি উপপাদ্য, গতিশক্তির পরিবর্তন সমান কৃতকাজ। এখানেও কিন্তু সেম কথা। বিভব প্রয়োগ করছি মানে কি? একটা চার্জের উপর বিভব প্রয়োগ করা মানে হচ্ছে ওই চার্জের উপর আমি কাজ করছি, এবং এই কাজটা কি হবে খেয়াল করো। এই কাজ করে কি করা হচ্ছে? স্থির অবস্থা থেকে তাকে ত্বরিত করা হলো, অর্থাৎ তাকে জিরো ভেলোসিটি থেকে একটা সার্টেন ভেলোসিটি দেয়া হলো, অর্থাৎ তার গতিশক্তি ছিল জিরো, তাকে একটা সার্টেন গতিশক্তিতে পৌঁছানো হলো। তো এই কাজটা করছে কে? এই বিভবটা। বুঝা গেছে? তো আমরা এখানে বলতে পারি একক চার্জের উপর কি পরিমাণ কাজ হয়, এইভাবে একটু লিখি। একক চার্জের উপর কাজ হচ্ছে ভি। তাইলে আমাদের আলফার চার্জটা আসলে কতটুকু বলো তো? বলো, আলফা কোণার চার্জটা আসলে কতটুকু? অর্ণব বলো, আলফা কোণার চার্জ কতটুকু? দেখি মেসেজ আসছে, 2 আসছে। ওকে, আলফার ফাতে হাসান চৌধুরী বলছে পজিটিভ। না না না, এইভাবে পজিটিভ টু বলে তো হবে না, ওগুলো তো হচ্ছে আপেক্ষিকভাবে আমরা পজিটিভ টু বলি। ঠিক আছে? তো আমরা ওই যে লেখার সময় যে লিখতাম এইচ প্লাস অথবা Mg2 প্লাস, তার চার্জের পরিমাণ কি 2 কুলম্ব, নাকি দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ পজিটিভলি? বলো তো। দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ। কারণ কি? কারণ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য তার মধ্যে দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ পজিটিভলি দেখা যাচ্ছে। কারণ দুইটা ইলেকট্রন যে নেগেটিভিটি ছিল ওটা সরে যায়, তার পজিটিভিটিটা প্রকট হচ্ছে। এইচ প্লাস মানে কি? সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। সো ওই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে ওই একটা ইলেকট্রন যে পরিমাণ নেগেটিভলি চার্জ ছিল সেটা চলে যাওয়ায় আমি পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি। তো হিলিয়াম কণার থেকে যদি আমার দুইটা ইলেকট্রন চলে যায়, ইট টার্নস ইনটু এ আলফা পার্টিকেল অথবা আলফা কণা। তো আলফা কণাটা আসলে কি? হিলিয়াম এরকম ছিল না, 2 প্লাস, অথবা এইভাবে লিখতাম 4 টু হিলিয়াম 2 প্লাস। মনে আছে জিনিসটা? এই কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আলফা কণা হচ্ছে যখন একটা হিলিয়ামের অ্যাটম থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, দেন ইট টার্নস ইনটু এ আলফা পার্টিকেল। এটাই হচ্ছে আমার আলফা কণা। তাহলে এখন খেয়াল করো, এই যে হিলিয়ামটা, এটার চার্জ আসলে কতটুকু? দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ না? কারণ তার মধ্যে খেয়াল করো, তার ভালো করে একটু তাকায় দেখো তো, তার মধ্যে আসলে আছেই তো, একটু ওয়েট করো, তার মধ্যে ছিলই তো আসলে দুইটা প্রোটন, এবং সে দুইটাই তো ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে তার মধ্যে এখন মানে প্রকটভাবে বা তার কোন চার্জটা এখন প্রকাশ পাচ্ছে? দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ। তাই আমরা বলতে পারি আলফা কণার চার্জ হচ্ছে দুইটা ইলেকট্রনের সমপরিমাণ পজিটিভ চার্জ। ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমি বললাম একক 1 কুলম্ব চার্জের উপর কৃতকাজ হচ্ছে আমাদের ভি, যেটা আমরা সংজ্ঞা থেকে জানি। 1 কুলম্ব চার্জের উপর কৃতকাজ হচ্ছে ভি। তাইলে প্লাস 2 ইলেকট্রন, মানে দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জের উপর কৃতকাজ কি হবে? ভি ইন্টু ওই প্লাস 2। প্লাস ভুলে যাও, প্লাস দেওয়ার দোকানে 2 ইন্টু লিখলেই চলবে। আমাদের এখানে বিভবটা কতটুকু আসলে? 2.175 কিলোভোল্ট। তাহলে এখানে এই কাজটা করে ফেলি। তাহলে আমি লিখি কাজ সমান, এই যেটা বলছিলাম যে কাজটাই, 1 কুলম্বের জন্য কাজ হচ্ছে ভি, আর 2 কুলম্বের দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জের জন্য কাজ হচ্ছে ভি ইন্টু 2। আচ্ছা, আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে কাজ সমান হচ্ছে আমাদের ভি ইন্টু কিউ। ঠিক আছে? ওই কিউ এর জায়গায় আমি চার্জের মানটা লিখবো আর কি। এখন দেখো, এই যে আমি কাজ বললাম, এই কাজটাই কি তার গতিশক্তিতে রূপান্তর হচ্ছে না? কাজটাই তো তাকে গতিশক্তি দিচ্ছে। এই যে স্থির অবস্থা থেকে তাকে ত্বরিত করে একটা নির্দিষ্ট বেগ দিবে, সেটাই তো তার কাজ আসলে। তাহলে কাজ সমান আসলে গতিশক্তি আমি লিখে ফেলতে পারি এখানে ই কে অথবা কাইনেটিক এনার্জি সমান কি? ভি। ভি কত? 4.175 কিলোভোল্ট, অর্থাৎ 10⁻³ ভোল্ট ইন্টু চার্জের পরিমাণ কত? দুইটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ, এই যে এটা। তাহলে এটা কত? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তো কি পাচ্ছি এখান থেকে? আমরা গতিশক্তিটা পাচ্ছি যে আলফা কণাটা এই পরিমাণ গতিশক্তি লাভ করবে। তো যদি আলফা কণাটা এই পরিমাণ গতিশক্তি লাভ করে, সেই ক্ষেত্রে গতিশক্তি সমান কত? হাফ mv স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এখান থেকে ই কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার্ড। তো এখান থেকে কি আমরা তার ব্যাগটা বের করতে পারবো না? আমরা তো ইকে জানি, ইকের মানটা বসাই দিব। আলফা কণার মান কি আমরা জানি? সরি, ভরের পরিমাণকে আমরা জানি, বলো তো? নাকি জানি না? দেখো এটা চেক করে দেখি তো, ভর কি বলে দিছে আমাকে?
লাগবে না মনে হয়, এটা মনে হয় কাটা যাবে। লেট মি চেক। হ্যাঁ, আলফা কোণের ভর আমরা জানি সেটা হচ্ছে 6.68। আলফা কোণের ভর হচ্ছে 6.68 ইন্টু 10⁻⁻27 কেজি। ওয়েট, এই তো এটা হচ্ছে আলফা কোণের ভর আমাদের। ওকে, আর এখান থেকে আমরা যা যা পাওয়ার তো পাবো একটু পরে। এখনই এই যে সে গতিশক্তি লাভ করলো, এই যে সে গতিশক্তি লাভ করে, এটা কার জন্য? একটা নির্দিষ্ট বিভবের জন্য লাভ করছে। তো তাহলে আমরা এখন লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, ওয়েট ফর এ ওয়াইল, হ্যাঁ, এই যে তার গতিশক্তিটা, এই গতিশক্তিটা আসলে কিসে রূপান্তর হবে? এই যে 2 ইন্টু ই ইন্টু ভি, মাত্র যেটা লিখলাম, এই যে এটা, এই যে এটাকেই দুইবারে লিখছি আর কি। আমি এটা ভেঙে লিখে ফেলছি, তুমি এটাকে এইভাবে লিখতে পারো চাইলে, সমস্যা নেই, এটা চলবে। ওকে, দেন আমাদের আরেকটা হিসাব প্রশ্নে দেখো কি বের করতে বলছে। যদি আমরা সমকোণে প্রবাহিত করি ওই আলফা কণাটাকে, তাহলে তার গতিপথের ব্যাসার্ধ কত? অর্থাৎ এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার ইন্টারাকশনটা বের করা লাগবে। তো এই ইন্টারাকশনটা কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। যেহেতু প্রশ্নে বলছে সে সমকোণে প্রবাহিত, তাহলে থিটার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। শেষ। এই যে কিউ ভিবি, এটাই কি আমার এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর না? হ্যাঁ, এটাই আমাদের এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। ওকে, সো এই দেখো খেয়াল করে এখান থেকে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটা মিক্স আপ করে আমরা আরটা বের করে ফেলতে পারবো। খেয়াল করে এখানে আমরা বাকি সবগুলো ইনফরমেশন জানি। আমরা এম জানি, আমরা ভি হয়তো এখান থেকে ই জানি, আমরা ভি জানি, তাহলে এখান থেকে আমাদের বেগটা বের হয়ে যাবে। এবং এই বেগের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই, খেয়াল করে দেখো আমরা এখান থেকে আরটা বের করে ফেলতে পারবো। সব ইনফরমেশন কিন্তু আমাদের জানা আছে। সো এটাও একটা 4 মার্ক সমতুল্য ম্যাথ, আশা করি বুঝতে পারছো। ওকে, আর আলফা কণার ভর হচ্ছে 6.68 ইন্টু 10⁻27 কেজি। বলকে বলে কনভার্ট করবা, আর বিভবকে বা কাজকে গতিশক্তিতে কনভার্ট করবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবার কি, যে আমাদের যখন জুলের এককের কিছু দিবে, বিভব দিবে, কাজ দিবে, সেগুলো কিন্তু নর্মালি গতিশক্তিতে কনভার্ট হয়। তো আমরা কিন্তু সেম কাজই করছি, গতিশক্তিকে বিভবকে কাজে রূপান্তর করছি, এবং এই কাজটাই গতিশক্তিতে রূপান্তর হয়েছে। এই যে খেয়াল করো, হাফ এম ভি স্কয়ার হচ্ছে গতিশক্তি, আর এদিকে এটা হচ্ছে বিভব থেকে প্রাপ্তকৃত কাজ। এই দুটো আমি মিলাই দিলাম। আবার ওইদিকে আমাদের চার্জটা একটা ফোর্স ফিল করছে, কিউ ভিবি সাইন থিটা, এবং সেই ফোর্স থেকেই সে কেন্দ্রমুখী বল। দেখো দুইটা কিন্তু ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা প্রযুক্ত বলটাই চার্জটার কেন্দ্রমুখী বল হিসেবে প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা নিউটনের সাথে নিউটনের মিল দেখাচ্ছি, আবার জুলের সাথে জুলের মিল দেখাচ্ছি। সো এই কমন সেন্সগুলো একটু মাথায় রাখবা, একক দেখে একটু মেলানোর চেষ্টা করবা। মাথায় রাখবা বিভবটা কিন্তু ভিতরে ভিতরে আসলে কাজ, সো দে আর ইকুইভ্যালেন্ট। বিভবের একক ভোল্টেজ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে 1 কুলম্ব চার্জের জন্য কৃত কাজ, এটাকে আমরা ভোল্ট বলি। যখন তুমি একের অধিক চার্জের জন্য কৃত কাজ বলবা, কিউ কুলম্ব চার্জের জন্য বলবা, তখন সেটা হয়ে যাবে কিউ ভি অথবা ভি কিউ, সেটাকে কিন্তু তুমি জুলই বলছো। এগুলো মাথায় রাখা লাগবে। সো ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। আমি যতটুকু টপিকগুলো কভার করা দরকার, অ্যাডভান্স টপিক, সবগুলা কভার করে ট্রাই করেছি। আর ছোটোখাটো যে সূত্রগুলো, এগুলো দেখাই নেই, বেশি বেশি ইজি ওগুলো, এই জন্য আর বেশি কথা বলি নাই। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা ইসহাক স্যারের, খেয়াল করছো এই প্রশ্নটা কিন্তু ইসহাক স্যারের বইয়ের। আজকে যতগুলা কঠিন প্রশ্ন দিছি, এইটার এই প্রশ্ন, তারপরে এর আগে যে একটা ক্রস গুণনের প্রশ্ন ছিল, এই সবগুলা কিন্তু ইসহাক স্যারের বইয়ে ছিল। এই জন্যই বলি, ইসহাক স্যারটা শুধুমাত্র যদি ফলো করো, তোমার মানে প্রিপারেশন অনেক দূর আগে যাবে। এর বেশি কিছু আসলে লাগে না, একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন তোমার হয়ে যাবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, লিখে দিই, ওয়েট করো। হোমওয়ার্ক দেওয়ার পরে আফান ভাই ক্লাসে চলে যাও। আর আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ, আমরা নেক্সট দিন পরের চ্যাপ্টারে পদার্পণ করব। হোমওয়ার্ক হচ্ছে আমাদের এই যে ম্যাগনেট 1, প্রথম যে ম্যাগনেটের চ্যাপ্টারটা, সেটার ইসহাক অনলি এক্সারসাইজ করবা। তোমাদেরকে এক্সাম্পল করতে দিচ্ছি না, শুধুমাত্র এক্সারসাইজ করবা, দ্যাটস ইট। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে থাকুক। আমি একটু পরে রাতে এসে বাসায় বের হয়ে যাব, এখন রেকর্ডিংটা দিয়ে দিব, তখন দেখে নিই আবার যদি দরকার পড়ে রেকর্ডিংটা। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আশরাফুল কি আমাকে কিছু বললা? আশরাফুল?
জি ভাই, হ্যাঁ বলো, আবার বলো, শুনি নাই। হ্যাঁ আপনার ওই ফার্স্ট ইয়ারের ক্লাস কি শুরু